সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি দি কনভারসেশন দেখার জন্য। আর আপনাদের সঙ্গে আছি আমি তালহা আহমেদ। প্রায় 400 বছরের উসমানিয়া শাসনের অবসান ঘটিয়ে আজ থেকে প্রায় 110 বছর পূর্বে লিবিয়াতে শুরু হয় ইটালির কলোনাইজেশন। আর তার মধ্য দিয়ে যাত্রা শুরু হয় অন্যতম এক রেভলিউশনারি, যিনি আরব বিশ্ব তথা মুসলিম বিশ্বে স্বাধীনতাকামীদের অন্যতম প্রেরণার উৎস হয়ে দাঁড়ায়। 20 বছর সশস্ত্র সংগ্রাম করার পর আজ থেকে প্রায় 90 বছর পূর্বে 1931 সালের 16 সেপ্টেম্বর ইটালিয়ান ফোর্সের কাছে প্রথমত গ্রেফতার হয় এবং তারপর তাকে ফাঁসির কাছে ঝুলিয়ে হত্যা করা হয়। দর্শক, আমি যার কথা বলছি তিনি আর কেউ নন, লায়ন অফ দ্য ডেজার্ট নামে পরিচিত উমর আল মুখতার। তারপর থেকে 1951 সালে লিবিয়া স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করার পর থেকে বিভিন্ন চড়াই উতরাই পেরিয়ে লিবিয়া বর্তমান পর্যায়ে আসছে। 1911 সালে আরব স্প্রিংয়ের যে উত্তাল আমরা দেখেছি, সেই উত্তালে বহুদিনের শাসক মুয়াম্মার গাদ্দাফির পতন হয়। ইউএস ফোর্সের নেতৃত্বে নেটো ফোর্সদের হাতে নেটো ফোর্সরা তাকে হত্যা করে। কিন্তু তারপর থেকে লিবিয়ার যে যাত্রা, সেটা অনেকটাই ক্যাওয়াটিক এবং অস্থির। আজকে আমাদের অনুষ্ঠানে আমরা বোঝার চেষ্টা করব লিবিয়ার বর্তমান সিচুয়েশন কি। আমরা বোঝার চেষ্টা করব লিবিয়া গত 10 বছরও কেন একটি স্থিতিশীল পর্যায়ে আসতে পারেনি, এখনও কেন লিবিয়াতে প্যারালাল গভর্নমেন্ট চলছে এবং দুটি অঞ্চলকে ভিত্তি করে দুটি শক্তি তাদের নিজেদেরকে লিবিয়ার গভর্নমেন্ট হিসেবে দাবি করছে। আমরা বোঝার চেষ্টা করব লিবিয়ার যে ঐতিহাসিক প্রেক্ষাপট, তার যে ইতিহাস, সেটা বর্তমান সিচুয়েশনের ক্ষেত্রে কতটুকু রেলেভেন্ট, কতটুকু ভূমিকা পালন করছে। এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার জন্য দুজন অত্যন্ত মূল্যবান অতিথি আমাদের সঙ্গে যোগ দিয়েছেন এবং আরও একজন অতিথি আমাদের সঙ্গে দ্বিতীয় পর্বে যোগ দিবে। তাদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার পূর্বে স্মরণ করিয়ে দিতে চাই যে প্রোগ্রামটি আপনাদের জন্য। সুতরাং আপনাদের প্রশ্ন, জিজ্ঞাসা কিংবা মতামত আমাদের কাছে পাঠিয়ে দিতে পারেন। আর তা করতে হলে যে নাম্বারে কল করতে হবে সেটি আপনারা বিভিন্ন সময় টিভির পর্দায় দেখতে পাবেন। আমাদের প্রোগ্রামটি আমাদের ফেসবুক পেজে গিয়েও সরাসরি দেখা যাবে, অথবা প্রোগ্রাম শেষ হওয়ার পরে আপনাদের সুবিধা অনুযায়ী সময়ে প্রোগ্রামটি দেখতে পাবেন। ফেসবুক পেজে গিয়েও আপনারা চাইলে আপনাদের মতামত রাখতে পারেন। আসুন আর বিলম্ব না করে আমার অতিথিদের সঙ্গে পরিচিত হয়নি। প্রথমে পরিচয় করে দিচ্ছি, আমাদের সঙ্গে যোগ দিয়েছে ডক্টর নাজমুস সাকিব, লুইস লেকচারার, ইউনিভার্সিটি অফ কেন্টাকি, ইউএসএ। নাজমুস সাকিব, আপনাকে আমাদের প্রোগ্রামে স্বাগতম। আমাকে আমন্ত্রণ জানানোর জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের সঙ্গে সুদূর ইস্তাম্বুল থেকে যোগ দিয়েছে মোহাম্মদ হোসেন, পিএইচডি রিসার্চার, হিস্ট্রি ডিপার্টমেন্ট, ইবনে খালদুন ইউনিভার্সিটি। মোহাম্মদ হোসেন, আপনাকে আমাদের প্রোগ্রামে স্বাগতম। ধন্যবাদ। নাজমুস সাকিব, আপনাকে দিয়ে আমি শুরু করতে চাই। আমরা যে অ্যাপ্রোচটা নিব, প্রথমে আমরা বর্তমান সিচুয়েশনটা বোঝার চেষ্টা করব, তারপর আমরা এই সেগমেন্টের শেষে বা বিরতির পর আমরা হয়তো আলোচনা করব হিস্টোরিক কনটেক্সট নিয়ে এবং সেটার কতটুকু ভূমিকা বা ইফেক্ট এখন আছে। তো প্রথমে আপনার কাছে আমি জানতে চাইব যে আপনি কি আমাদের জন্য ব্রিফলি তুলে ধরবেন যে লিবিয়ার সিচুয়েশনটা এখন কোন পর্যায়ে আছে? জি, নিশ্চয়ই। আপনি অলরেডি মেনশন করেছেন যে 2011 সালে যেভাবে আরব স্প্রিং অর ইফ ইউ ওয়ান্ট টু কল ইট আরব উইন্টার শুরু হয়, সেটার পরে আমরা দেখতে পাই একের পর এক সুদীর্ঘকাল ধরে চলা স্বৈর শাসকরা একের পর এক ক্ষমতা ছাড়তে বাধ্য হয়। সেটার ধারাবাহিকতায় লিবিয়াতেও কিন্তু আমরা একরকমের গণ অভ্যুত্থানের চেষ্টা দেখি এবং সেটা পরবর্তীতে সিভিল ওয়ারের রূপ নেয় এবং সেটার ফলশ্রুতিতে নেটো বাহিনী ইন্টারভেনশন এবং আগের শাসক গাদ্দাফির ক্যাপচার এবং মৃত্যু, সেগুলো আমরা সবই দেখি। তো সেগুলোর ধারাবাহিকতায় ভেরি রিসেন্টলি যে ডেভেলপমেন্ট গুলো হয়েছে, সেটার মধ্যে আমি উল্লেখ করতে চাই একটা ভেরি সিগনিফিক্যান্ট অ্যাক্টরের কথা। সেটা হচ্ছে ইউনাইটেড আরব আমিরাতস। এবং তাদের এখানে যে ইনভলভমেন্ট, সেটা এই কারণে সিগনিফিক্যান্ট যে তারা হচ্ছে পৃথিবীর অন্যতম বড় তেল পরিশোধনকারী দেশ, আর লিবিয়া হচ্ছে পৃথিবীর অন্যতম বড় তেল উৎপাদনকারী দেশ। তো আপনি অলরেডি দেখতে পাচ্ছেন দেয়ার ইজ অ্যান ইকোনমিক ডাইমেনশন হিয়ার, এবং সেটা একটা মূল কারণ ইউএই ইনভলভমেন্টের। এবং ইউএই যেভাবে একইভাবে আরো অনেক দেশে ইনভলভ হয়েছে, যেভাবে তারা ব্যাংক রোল করেছে ইজিপ্টে সিসিকে,
মিলিটারি ডিক্টেটর সিসিকে যেভাবে ব্যাংকরপ্ট করেছে, যেভাবে তারা তিউনিসিয়াতে ইন্টারফেয়ার করছে এবং অতীতে করেছে, ঠিক একইভাবে লিবিয়াতেও তারা তাদের আরেকটা সিসি চেয়েছিল এবং তারা পেয়ে গিয়েছিল যেই ব্যক্তিটিকে, তার নাম হচ্ছে হাফতার, ওয়ারলর্ড, যুদ্ধবাজ তা হাফতার। আমি আপনাকে একটু স্টপ করব। আমি একটা বিষয় যেটা জানতে চাইবো, প্রথমত আমরা দেখি যে ত্রিপোলিতে একটি সরকার আছে যাকে ইউএন ম্যান্ডেট দিয়েছে, ইউএন রেকগনাইজ করে। অন দ্য আদার হ্যান্ড, এই যে খলিফা হাফতারের নেতৃত্বে ইস্টার্ন লিবিয়াতে আরেকটি সরকার, মানে নিজেদেরকে আরেকটি সরকার দাবি করছে। তো যে সরকারকে ইউএন ব্যাকিং দিচ্ছে, সেই সরকারকে চ্যালেঞ্জ করার দুঃসাহস বা সেই সরকারকে চ্যালেঞ্জ করার শক্তি, লেজিটিমেসি কি করে হাফতারের কাছে আসলো? আমি মনে করি না যে হাফতারের কোনো প্রকার ইকোনমিক বা পলিটিক্যাল লেজিটিমেসি আছে। এবং আপনি যেহেতু লয়ার, আপনি নিশ্চয়ই জানেন যে তার কোনো ইন্টারন্যাশনাল ম্যান্ডেট নাই এবং গভর্নমেন্ট অফ ন্যাশনাল ইউনিটি, যেটা আপনি বলেছেন ট্রিপলি বেসড, তারা ইন্টারন্যাশনালি রেকগনাইজড বাই ইউনাইটেড নেশনস। অন দি আদার হ্যান্ড, হাফতারের যে সরকার অথবা সরকার হিসেবে ক্লেম করে, যেটা বেসিক্যালি একটা ভাড়াটে সৈন্যদের একটা বাহিনী, বেসিক্যালি তাদের পেছনে কিছু ইন্টারন্যাশনাল অ্যাক্টর এবং খুব ইন্টারেস্টিং ইন্টারন্যাশনাল অ্যাক্টরদের ব্যাকিং ছিল। যেমন ফ্রান্সের ব্যাকিং ছিল, এবং আমি যেটা মেনশন করছিলাম সবচেয়ে বড় ব্যাকিং ছিল হচ্ছে আরব আমিরাতের। পার্শ্ববর্তী দেশ মিশরের সামরিক শাসক সিসির ব্যাকিং ছিল। তো এই আন্তর্জাতিক অ্যাক্টর গুলো তাদের ভেস্টেড ইন্টারেস্টের কারণে এই হাফতার গভর্নমেন্টকে একরকম গায়ের জোরে সমর্থন দিয়ে যাচ্ছে, এবং যেটার ফলশ্রুতিতে আমরা দেখেছি যে ইউএন রিজলিউশনের সুস্পষ্ট ভায়োলেশন করে ইউনাইটেড আরব আমিরাত কিন্তু হাফতারকে অর্থ এবং আর্মস দিয়ে গেছে। শুধু তাই না, ভাড়াটে শিশু সৈন্য ব্যবহার করেছে, মার্সেনারি অর্থাৎ ভাড়াটে সৈন্য সুদান থেকে ভাড়া করে নিয়ে এসে হাফতারের বাহিনীকে হেল্প করেছে। ইভেন আরব আমিরাত ড্রোনও দিয়েছে। আরব আমিরাতের ড্রোন হাফতারের পক্ষে বিভিন্ন যুদ্ধে অংশ নিয়েছে। আমি মনে করি যে এই অ্যাক্টর গুলা হচ্ছে তার শক্তির উৎস। ঠিক আছে, থ্যাংক ইউ মোহাম্মদ হাসান। আমরা যেটা দেখলাম রিসেন্ট মাসগুলোতে বা বছরগুলোতে, নাজমুল সাকিব ইতিমধ্যে বলেছেন যে খলিফা হাফতারের পিছনে দাঁড়িয়ে আছে ফ্রান্স, রাশিয়া সহ বেশ কিছু শক্তি। অন দ্য আদার হ্যান্ড আমরা, এবং একটা পর্যায়ে মনে হচ্ছিল হয়তো ত্রিপলি সরকার ফল করবে, কিন্তু এরপর আমরা দেখলাম যে তার কি অনেকটা ঘোষণা দিয়েই তারা সেইখানে সম্পৃক্ত হয়ে গেল এবং হাফতারের অগ্রযাত্রা অনেকটাই থেমে গেল। তো টার্কি এখানে কেন ইনভলভ হইলো বলে মনে করেন আপনি? জি, তো আপনার প্রশ্ন আসলে খুব গুরুত্বপূর্ণ। আমরা যদি ইতিহাস চোখে দেখি, মানে অটোমান এম্পায়ার যে আপনার এই রিজনে হচ্ছে রুল করেছে সেই মিড 16th সেঞ্চুরি থেকে আপনার অলমোস্ট 20th সেঞ্চুরি বিগিনিং পর্যন্ত আর কি, কিন্তু অনেক লং একটা টাইম। এবং হচ্ছে মানে গাদ্দাফির মতো 20, 30, 50 এরকম এই সময় না, এর চেয়ে তো অনেক লং একটা টাইম হচ্ছে তারা রুল করেছে। এখানে আপনার হচ্ছে একটা স্ট্র্যাটেজিক বিষয় অবশ্যই আছে। এবং হচ্ছে আমরা রিসেন্টলি যদি হচ্ছে নিউজ ফলো করে দেখি, তাহলে দেখবেন যে হচ্ছে আপনার একটা কাইন্ড অফ একটা প্রক্সি ওয়ার চলতেছে রিজনে আর কি, which started with the Arab Spring, or as নাজমুল সাকিব যে বলেছে আর কি, যে আরব উইন্টার হতে পারে। এটা একটা খুব ইন্টারেস্টিং একটা প্রপোজিশন। তো সেখান থেকে শুরু হয়েছে এবং হচ্ছে দেখা গেছে পুরা রিজনটা যে বিভিন্ন হচ্ছে আপনার অঞ্চলগুলো আছে, সেখানে হচ্ছে আপনার মাইক্রোক্রোজম একটা দেখা যাচ্ছে আর কি, যে বিভিন্ন বড় বড় যে হচ্ছে আপনার শক্তিগুলো আছে, তারা হচ্ছে তাদের মানে পলিটিক্যাল সাইড থেকে শুরু করে হচ্ছে মিলিটারি টেকনোলজি সবকিছুই তারা হচ্ছে এখানে আপনার ব্যবহার করছে, এখানে হচ্ছে তারা নিয়ে আসতেছে। এবং এই বিভিন্ন রিজনের মধ্যে আপনার সিরিয়া হচ্ছে একটা জায়গা, ইয়েমেন হচ্ছে একটা জায়গা, লিবিয়া হচ্ছে একটা জায়গা। এবং এখানে টার্কি হচ্ছে প্রথমে যে হচ্ছে আপনার যে পলিসিটা ফলো করেছিল, যে একটা নন ইন্টারফিয়ারেন্স টাইপ একটা পলিসি, তো সেখান থেকে টার্কি সরে এসেছে। এবং এটা আমাদের অবশ্যই দেখা দরকার যে কেন এটা সরে এসেছে। এবং টার্কির যে হচ্ছে বন্ধু যারা ছিল, আজ তারা হচ্ছে টার্কির পাশে নেই। তো
তো এই এই বিষয়গুলো সব যদি আমরা মানে সামনে অ্যানালিসিস আকারে নিয়ে আসি, তাহলে দেখবো যে হচ্ছে টার্কি কেন ফোর্স হয়েছে কাইন্ড অফ লিবিয়াতে আপনার এসে তার একটা রোল প্লে করা, এবং হচ্ছে নির্ঝর যেটা বললো সেটা হচ্ছে আপনার ইউএই যে একটা রোল প্লে করেছে খলিফা হাফতারকে সাপোর্ট দিয়ে, ড্রোনের মাধ্যমে হোক, তারপর হচ্ছে ফান্ডিং এর মাধ্যমে হোক। তো এগুলো হচ্ছে আহ, যদিও ওয়েস্টার্ন মিডিয়াতে এগুলো নিয়ে খুব বেশি কথা হয় না, কিন্তু মানে রিজনাল যে হচ্ছে প্লেয়াররা আছে তারা কিন্তু এই বিষয়গুলো খুব ভালোভাবেই কিন্তু উপলব্ধি করতে পারছে, এবং আহ, আহ, মানে ইন্টারন্যাশনাল কোনো দেশ কিন্তু ওইভাবে আপনার এই সোকল লেজিটিমেট গভর্নমেন্টকে তারা যে বলে, তারা কিন্তু এটাকে ওইভাবে সাপোর্ট দিচ্ছে না। একমাত্র টার্কি কিন্তু হচ্ছে আপনার মিনিংফুল একটা ওয়েতে এগিয়ে এসেছে আর কি। তো সেটাকে আমরা মাথায় রাখলে আমরা বুঝতে পারবো যে হচ্ছে আপনার টার্কির রোলটা কত বড় সিগনিফিকেন্ট এই লিবিয়াতে আর কি। ঠিক আছে, আমরা আহ, আমরা টার্গেট রোলে আরেকটু ডিটেলস একটু পরে আসছি। নাজমুল সাকি, আপনার কাছে আমি জানতে চাইবো যে আমরা দেখলাম ন্যাটোর অধীনেই কিন্তু গাদ্দাফিকে সরানো হলো, সেখানে তাকে হত্যা করা হলো। তো এখন আমেরিকার ভূমিকাটা কোথায়? আম, আমার আমার মানে যতটুকু আমার পজিশন এই ক্ষেত্রে বোঝার ক্ষেত্রে, সেটা হচ্ছে যে আমেরিকা একটা সময়ে যেভাবে সারা দুনিয়াতে এক রকমের গ্লোবাল হেজিমনি এক্সারসাইজ করত, সেই জায়গাটা থেকে তার এখন হচ্ছে গুটিয়ে নেওয়ার পালা। এবং ইকোনমিক নেসেসিটি বলি অথবা ডোমেস্টিক পলিটিক্যাল অ্যাটমসফিয়ারের কারণ আমি যেটা যদি বলি, সমস্ত দিক থেকে আমার কাছে মনে হয় যে ওই ক্লাইমেটটা অ্যাফোর্ড করা আমেরিকার পক্ষে এখন আর সম্ভব না। যে পৃথিবীর যেখানেই যা কিছু পরিবর্তন, রিজিম চেঞ্জ, যেগুলো আগে একসময় ল্যাটিন আমেরিকাতে করেছে এবং আরব স্প্রিং এর শুরুর দিকেও ওবামা অ্যাডমিনিস্ট্রেশন যেভাবে ট্যাসিটলি করেছে, সেটা অ্যাফোর্ড করা মেবি ইমিডিয়েটলি তার এজেন্ডাতে প্রায়োরিটিতে নাই, যে কারণে আমরা একরকমের অ্যাবসেন্স দেখি আমেরিকান পজিশনে। বাট এগেইন আমেরিকা ডেফিনেটলি তার নেটো অ্যালাই, টার্কি ডেফিনেটলি নেটো অ্যালাই, বাট যেখানে নেটো অ্যালাইদের নিজেদের মধ্যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট ঘটে, সেখানে ডেফিনেটলি তার আমি যে স্বার্থ। বিষয়টা আসলে আপনার কাছে আমি বোঝার চেষ্টা করছি সেটা হচ্ছে জি। যে ন্যাটোর নেতৃত্বে গাদ্দাফিকে সরানো হলো, এবং ন্যাটোর ব্লেসিংস ছাড়া নিশ্চয়ই ইউনিটি গভর্নমেন্ট ত্রিপোলিতে প্রথমে বসতে পারতো না। তো সেখানে এমন কি ঘটলো যে একদিকে ন্যাটোর এক স্ট্রং মেম্বার টার্কি, আর এর মুখোমুখি অবস্থানে গেল আরেক ইনফ্লুয়েন্সিয়াল ন্যাটো মেম্বার এবং পার্মানেন্ট ইউএন সিকিউরিটি কাউন্সিলের পার্মানেন্ট মেম্বার ফ্রান্স অবস্থান নিল, এবং সেইখানে আমরা ব্রিটেন আমেরিকা যারা বিভিন্ন সময় এই বিষয়গুলোতে উচ্চবাচ্য করে থাকে তাদের কোনো ধরনের বক্তব্যই কিন্তু দেখতে পাচ্ছি না। কেন এমনটি হইল? কারণ আমি আমি একটু সাইডে মনোযোগ দিতে চাই, মানে একটু ব্যাকে যেতে জি, চাই যে বলেন। টার্কিশ ইন্টারভেনশনের কারণটা যদি আমরা বুঝি, তাহলে এই কোশ্চেনটার আনসার দেওয়া মনে হয় আমাদের জন্য একটু ইজিয়ার হবে। টার্কিশ ইন্টারভেনশনের একটা অন্যতম কারণ আমি আহ, আহ, বলবো, সেটা হচ্ছে যে মেডিটেরেনিয়ান, ইস্ট মেডিটেরেনিয়ান সিতে টার্কির যে এক্সপ্লোরেশন অফ ন্যাচারাল পেট্রোলিয়াম আর কি। সো টার্কি সেখানে সেই জায়গা, সেই এক্সপ্লোরেশনের জন্য তার এটা খুব নেসেসারি ছিল যে ত্রিপলির যে গভর্নমেন্ট, সেই গভর্নমেন্টের সাথে এক রকমের ডিলে আসবে, যেটার ফলে দুই দেশ মেডিটেরিয়ানের দুই সাইড থেকে, লিবিয়া হচ্ছে সাউথ সাইড থেকে এবং টার্কি হচ্ছে নর্থ সাইড থেকে, একটা এক্সক্লুসিভ ইকোনমিক জোন যেন এস্টাবলিশ করতে পারে টু বাইপাস গ্রিস, অ্যানাদার নেটো মেম্বার। এবং সেটার মধ্য দিয়ে তারা তাদের একটা এক্সপ্লোরেশন চালিয়ে যেতে পারে। তো এই জায়গাতে এসে ইউরোপিয়ান ইউনিয়নের অন্যান্য দেশের সাথে কিন্তু টার্কির একটা সরাসরি সংঘাত আছে, ইন্টারেস্ট, বিশেষ করে ফ্রান্সের সাথে। এবং ইউরোপিয়ান ইউনিয়নের অন্যান্য দেশগুলোর সাথেও টার্কি খুব যে ভালো টার্মসে আছে তা না, এক্সেপ্ট ফর জার্মানি সামটাইমস নিউট্রাল একটা পজিশন নেওয়ার চেষ্টা করেছে। তো এই ব্যালেন্সের কারণে আমি মনে করি যে একটা ব্যালেন্স অফ ইন্টারেস্ট এখানে আছে, এবং সেটার কারণে নেটো ফোর্সেস কোনো এক রকমের ইউনিফাইড পজিশন নিতে গেলে, যে সেটা তাদের ইকোনমিক ইন্টারেস্টকে যেভাবে জিওপ্যারাডাইজ করে, সেটা তারা অ্যাফোর্ড করতে পারছে না। এটা হচ্ছে আমার পজিশন। যদিও আমি টার্কি কেন ওই তার এই ইন্টারভেনশনটা জাস্টিফাইড
সেটা ডিফারেন্ট কোয়েশ্চেন, এবং যদি পরে সময় হয় আমি ডেফিনেটলি এটা টাচ হ্যাঁ ঠিক আছে, আমরা জাস্টিফিকেশন আসবো। মোহাম্মদ হোসেন, তো বিষয়টা কি এরকম দাঁড়ালো না যে আসলে লিবিয়াতে এখন আমরা যে ডিভিশনগুলো দেখছি সেইগুলোর পিছনে যাদের ইন্ধন আছে বা হাত আছে বা সমর্থন আছে, তারা যতটা না লিবিয়ার ইন্টারেস্টকে প্রায়োরিটি দিচ্ছে, লিবিয়ার ইউনিটিকে প্রায়োরিটি দিচ্ছে, তার চেয়ে বেশি তাদের নিজস্ব স্বার্থে ইন্টারন্যাশনাল মানে যে কনসেনসাস ছিল একটা সময়, সেই কনসেনসাস থেকে সরে আসছে। এরকম বললে কি এটা ভুল হবে? না, আপনার ক্লেমটা অবশ্যই খুব ভ্যালিড। কারণ হচ্ছে আপনার যেভাবে হচ্ছে আপনার ইউএই বা হচ্ছে নেটোর কিছু কিছু মেম্বার যেভাবে লিবিয়াতে হচ্ছে আপনার কাইন্ড অফ অ্যাক্ট করতেছে, তো এগুলো কিন্তু কোনোভাবেই লিবিয়ান জনগণের পক্ষে বা তাদের স্বার্থ রক্ষায় কিন্তু কোনো পদক্ষেপ হিসেবে আমরা বুঝতে পারি না আসলে, বা ধরতে পারি না। আহ, তো এটা নিয়ে মানে আরো আলোচনা যদি আমরা করতে চাই তাহলে হচ্ছে একটু পিছে যেতে হবে, বা একটু ওয়াইডার অ্যাঙ্গেল থেকে আমরা তো দেখতে পারবো যে আপনার একটা প্রশ্ন ছিল যে ইউএস এর রোলটা আসলে কি এখানে, হ্যাঁ, বা কেন আমরা একটা কাইন্ড অফ সাইলেন্স দেখতে পাচ্ছি ইউএস এবং ইউকে থেকে। তো এটা মনে হয় আমরা যদি ট্রাম্প প্রেসিডেন্সির একটা কাইন্ড অফ অ্যানালিসিস করি তাহলে কিন্তু আমরা দেখবো এটা যে অনেকটা হচ্ছে একটা ন্যাশনালিস্টিক মানে আমেরিকা ফার্স্ট একটা পলিসি তারা হচ্ছে ফলো করেছে, যেখানে ওপেনলি হয়তো তারা বিশ্বের যে বিভিন্ন প্রবলেম গুলো আছে বা যেখানে তারা হচ্ছে ইন্টারভেনশন করেছিল 2001 এর পর থেকে, তো সেখান থেকে তারা অনেকটা সরে এসেছে, এবং সেই পলিসির কিন্তু হচ্ছে আপনার কন্টিনিউয়েশন হিসেবে কিন্তু আমরা আফগানিস্তান হচ্ছে যা ঘটেছে রিসেন্টলি সেটা আমরা দেখেছি আর কি। তো এই আমেরিকার সরে আসাটা হচ্ছে একটা খুব এখানে একটা সরি, আপনি যদি অবশ্যই আমেরিকার একটা বিষয়টা আনলেন, আমি একটু আপনাকে ইন্টারাপ্ট করছি। আমি আগেও যে বিষয়টি বোঝার চেষ্টা করছি, একটা হলো যে আমেরিকার হয়তো সেই ক্যাপাসিটি এখন নাই আগে যতটা ছিল, সেটা যদি আমরা মেনেও নেই, কিন্তু আমেরিকার কাছ থেকে আমরা তো খুব বেশি মানে ইভেন লিপ সার্ভিসও যদি বলি, সেরকম কোনো স্টেটমেন্টও আমরা সেরকম দেখছি না যে তারা কোন পক্ষে আসলে বা কোন দিকে তাদের সমর্থন। না, ঠিক বলছেন, সেটা আমরা অবশ্যই দেখছি না, কিন্তু এখানে আমরা নির্ঝর এখানে একটু ভালো কোনো কমেন্ট দিতে পারবে যে কেন হচ্ছে এরকম একটা ঘটনা ঘটেছে। নির্ঝর, আপনি কি ডু ইউ ওয়ান্ট টু কাম ইন? আমার আমার যেটা মনে হয়, আমি যেটা আগেও বলার চেষ্টা করেছি, যে আসলে একটা পলিসি, ফরেন পলিসি যখন নেয় একটা দেশ, তখন তো তাকে আসলে নানান রকম প্রস এন্ড কনস ওয়ে করতে হয়, বিভিন্ন জিনিস খতিয়ে দেখতে হয় যে একটা ফরেন পলিসি স্টেটমেন্টের র্যামিফিকেশন কি হতে পারে। তো আমেরিকা, আমরা যদি এটা এই অনুসিদ্ধান্ত মেনে নিই যে আমেরিকার আসলে ইকোনমিক দিক থেকে খুব বেশি কিছু পাওয়ার আর নাই, অথবা সেটা পেতে গেলে যে কস্ট আমেরিকাকে পে করতে হবে সেটা অ্যাফোর্ড করার ক্ষমতা আমেরিকার নাই, তাহলে আমেরিকা যদি এখানে একটা স্ট্যান্স নেয় যে আমরা এক সাইড আরেক সাইডের উপরে প্রাধান্য দিই, তাহলে একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট তার নেটো অ্যালাইদের মধ্যে যেহেতু আছে, সেই জায়গায় আমেরিকার পক্ষে আমার মনে হয় যে উইন উইন সিচুয়েশন হচ্ছে যে সর্ট অফ নীরব থাকার। আমি একটু বাড়িয়ে যদি বলি, বিষয়টি কি এরকম হতে পারে? আমরা রিসেন্ট ইয়ারে দেখেছি যে আমেরিকা এবং টার্কির মধ্যে বেশ দূরত্ব কিন্তু আমরা লক্ষ্য করেছি বিভিন্ন ইস্যুতে। সো বিষয়টি কি এরকম হতে পারে যে তারা নৈতিক কারণে মনে করছে যে ত্রিপলি সরকারের বিপক্ষে তারা অবস্থান নিতে পারছে না, বাট অন দ্য আদার হ্যান্ড সাইকোলজিক্যালি প্রবাবলি তারা ফ্রান্সের কাছাকাছি বা ফ্রান্সের অবস্থানকে সমর্থনের প্রতি তাদের বেশি, সিম্পেথি বেশি। ডেফিনেটলি, মানে টার্কির যদি এখানে এই ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্টের পক্ষে মার্কিন যুক্তরাষ্ট্রের মতো একটা বড় ভয়েস যদি কথা বলে, এটা ইট অ্যাডস টু দেয়ার ক্রেডিবিলিটি এন্ড লেজিটিমেসি, যেটা ইন টার্ন টার্কিকে এম্পাওয়ার করে। তো সেটা করার মানে হচ্ছে টার্কির যে এক্সপ্লোরেশন চলছে ইস্টার্ন মেডিটেরিয়ানে, সেটাতে টার্কি আরো বেশি সাহস পায়, এবং সেটা আলটিমেটলি টার্কির যে ইন্ডিপেন্ডেন্ট ফরেন পলিসি, ক্রমাগত আমরা যেটা দেখছি ইন্ডিপেন্ডেন্স ইন টার্মস অফ ইকোনমিক রিলায়েন্স বিশেষ করে, এবং মিলিটারি ইন্ডাস্ট্রিতে, যেটা এই টার্কি যে ব্যালেন্সটা ক্রিয়েট করলো এখানে এসে এই হাফতারের মিলিটারি এগেনস্টে, সেটা একটা বড় কম্পোনেন্ট ছিল হচ্ছে এই টার্কির আর্মস ইন্ডাস্ট্রির যে সাফল্য, স্পেশালি তাদের ড্রোন টেকনোলজি এন্ড সো অন। রাইট। সো এটা একটা খুবই
একটা ভয়ঙ্কর ব্যাপার যে কোনো ইউরোপিয়ান পাওয়ারের জন্য এবং ইন্টার্ন তাদের আটলান্টিকের ওই সাইডে যে এলাই টার্কির জন্য। সো আমেরিকার কোনো কারণ নাই হোয়াটসএভার টু মানে এক স্টেপ এগিয়ে এসে টার্কিশ বা প্রো টার্কিশ যে গভর্নমেন্ট সেটাকে সাপোর্ট করার। থ্যাংক ইউ মোহাম্মদ হোসেন। আমরা কিন্তু একটু যদি আমরা ওয়াইডেন করি, আমরা দেখব যে আরব বসন্তের পর টার্কি বরাবরই একদিকে ছিল, আবার মিডল ইস্টের অন্যান্য ফোর্স, ফর এক্সাম্পল ইউএই, সৌদি আরেবিয়া, অলমোস্ট অন মানে অপোজিং সাইডে, এবং বরাবরই আমরা দেখছি যে ওয়েস্টার্ন পাওয়ারগুলো হয় নীরব দেখেছে অথবা টার্কির অপোজিশনেই অবস্থানটা নিয়েছে। আপনি কি মনে করেন এইখানেও সেরকম কিছু করছে? অবশ্যই এখানেও সেরকমই হচ্ছে। আপনার হচ্ছে যেভাবে আমরা স্পেশালি মানে প্যালেস্টিনিয়ান ইস্যুতে দেখলাম যে হচ্ছে ট্রাম্প প্রেসিডেন্সি হচ্ছে আপনার অনেকটা মানে বন্দুক ঠেকিয়ে হচ্ছে যেভাবে কিছু কিছু দেশকে হচ্ছে আপনার ইসরায়েলকে হচ্ছে অ্যাকসেপ্ট করানোর জন্য হচ্ছে আপনার ফোর্স করেছে। তো এই এই কাইন্ড অফ ডিভাইড এন্ড রুল পলিসি অফ ইউএস এই মিডল ইস্টে হচ্ছে তাদের যেটা নির্ঝর বলেছে, ইটস কাইন্ড অফ এ উইন উইন সিচুয়েশন আমেরিকার জন্য, যে এভাবে আহ, পিছন থেকে আহ, দুই সাইডকে উস্কে দেওয়া অথবা হচ্ছে এক সাইডকে হচ্ছে একভাবে প্রতিশ্রুতি দেওয়া, আর এক সাইডকে হচ্ছে ইগনোর করা। তো এটা হচ্ছে একটা ডিপ্লোম্যাটিক গেম হিসেবে হয়তো আমরা ধরতে পারি ইউএস এর পক্ষ থেকে। এবং পাশাপাশি হচ্ছে আপনার এই রিজনের মধ্যে হচ্ছে আপনার ওয়েস্ট মানে সোকল্ড ওয়েস্টের যে প্রোটেক্টর অফ ইন্টারেস্ট ইসরায়েল, তো ইসরায়েলকে কিন্তু আমরা কখনো এই ডিসকাশন থেকে আমরা বের করতে পারি না যে তাদেরও কিছু ইন্টারেস্ট আছে এই অঞ্চলের মধ্যে। এবং অনেকটা হচ্ছে আমেরিকান বা নেটো, কিছু কিছু নেটোর দেশের ইন্টারেস্ট গুলো কিন্তু ইসরায়েলের ইন্টারেস্টের সাথে অ্যালাইন হয়। তো এটাও বোধহয় আমাদের মানে এই পলিটিক্যাল মানে রিজনের যে পলিটিক্স এগুলো বোঝার জন্য হচ্ছে আমাদের একটা তো মানে এইটার আমলে সঙ্গে নিতে আমি হবে। আরেকটু যদি অ্যাড করি, মানে আপনার কাছ থেকে জানতে চাইবো, গোয়িং ব্যাক ইন হিস্ট্রি, আমরা ইতিমধ্যে জেনেছি যে লিবিয়া প্রায় 350 বছরের চেয়ে বেশি সময়কাল ধরে ওসমানীয় খেলাফতের অধীনে ছিল। সিরিয়াতে আমরা দেখেছি যে টার্কি একটা বেশ অ্যাসার্টিভ রোল প্লে করেছে। আজারবাইজান অ্যানাদার এক সময়ের মানে টার্কির যে প্রেডিসেসর অটোমান এম্পায়ার পার্ট ছিল। তো এই হিস্ট্রি কোনো রোল প্লে করছে কিনা এখানে পোলারাইজেশনের ক্ষেত্রে? হিস্ট্রি পোলারাইজেশনের ক্ষেত্রে রোল প্লে করছে এরকম একটা, এটা খুব একটা মানে আমার মনে হয় একটা কঠিন স্টেটমেন্ট, এটাকে আমরা এইভাবে নিয়ে আসতে পারি না। হিস্ট্রি হচ্ছে সবসময় হচ্ছে মানে আমরা যেই ধরনের অ্যাকশন নেই, তো সেই অ্যাকশনকে জাস্টিফাই করতে অথবা সেই অ্যাকশনের পক্ষে কিছু কথা নিয়ে আসতে হচ্ছে আমরা হিস্ট্রিকে নিয়ে আসতে পারি। তো অবভিয়াসলি ফ্রম দ্যাট সেন্স আপনার টার্কি যে অটোমান খেলাফত ছিল এবং তারা যে হচ্ছে এই অঞ্চলে এতদিন রুল করেছে, এটা একটা ফ্যাক্টর অবশ্যই, কিন্তু নট নেসেসারিলি ফ্রম দি পার্ট অফ টার্কি। ঠিক আছে, থ্যাংক আপনার ইউ মোহাম্মদ হোসেন। আপনার কাছে আমি আসবো ভেরি ব্রিফলি। আমরা একটা বিরতি যাচ্ছি নাজমুল সাকির, আপনি চলে যেতে হবে আমি জানি। তো যাওয়ার পরে আপনার কাছেও সেম কোয়েশ্চন, খুব ব্রিফলি আপনি কি মনে করেন যে টার্কির হিস্টোরিক পজিশন বা হিস্টোরিক তাদের হিস্ট্রি এইখানে অন্যদের মানে পলিসিগুলোর ক্ষেত্রে খুব প্রভাব ফেলছে বা কোনো প্রভাব ফেলছে? আমরা কি বিরতিতে যাচ্ছি না এখন আগে এটা অ্যান্সার করি? আপনি বলুন ভেরি ব্রিফলি, ওকে। তারপর আমরা বিরতি যাচ্ছি। আচ্ছা, আমি মনে করি যে দুইটা হিস্ট্রি একটা জেনুইন রোল এখানে আছে এবং দের ইজ নাথিং রং অ্যাবাউট ইট। যে বারবার আপনি যেটা বলেছেন অটোমান যে হেরিটেজ, সেইটার ব্যাপারে কিন্তু শুধু শুধু যারা এক্স অটোমান ভিলায়েত ছিল শুধু তারাই না, সারা দুনিয়াব্যাপী কিন্তু একরকমের রিসার্জেন্স, একটা জেনুইন পলিটিক্যাল অ্যাসপিরেশন কাজ করছে। এটাকে আমাদের আমাদের ইকুয়েশনের মধ্যে অবশ্যই চিন্তা করতে হবে। ঠিক আছে, এবং on that note I think that's a opportune moment to go for a break. সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন দি কনভারসেশন। আজকে আমরা আলোচনা করছি লিবিয়া, হিস্ট্রি অফ অকুপেশন অ্যান্ড রেজিস্ট্যান্স, ও লেগাসি অফ অকুপেশন অ্যান্ড রেজিস্ট্যান্স। আমরা এখন একটি ছোট্ট বিরতি যাচ্ছি, বিরতির পর আবারও এই বিষয় নিয়ে আরও বিস্তারিত আলোচনা হবে। ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গী থাকুন।
সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন দি কনভারসেশন, আপনাদের সঙ্গে আছি আমি তালহা আহমেদ। ছোট্ট বিরতির পর আবারও আমরা ফিরে এসেছি এবং আমরা আমাদের যে আজকের যে টপিক লিবিয়া লেগাসি অফ অকুপেশন অ্যান্ড রেজিস্ট্যান্স, এই বিষয়টি নিয়ে আমরা আরও বিস্তারিত আলোচনা করব। এই সেগমেন্টে আমরা কিছুটা হিস্ট্রিতে ফিরে যাব এবং শেষের দিকে আমরা লিবিয়ান রেজিস্ট্যান্স মুভমেন্টের প্রধান নায়ক এবং আরব বিশ্ব তথা মুসলিম বিশ্বের অন্যতম আইকন ওমর মুখতারকে নিয়ে এবং তার এখনকার সিচুয়েশনে তার সেই লেগাসির কোনো ইম্প্যাক্ট বা ইনফ্লুয়েন্স বা রেলেভেন্স আছে কিনা সেই বিষয়টা আমরা আলোচনা করব। বিরতির পূর্বে আমরা নাজমুস সাকিব নির্জরের সঙ্গে আলোচনা করছিলাম যে হিস্টোরিক্যাল কনটেক্সট এবং সেইটার কি রোল এখন আছে। তো নাজমুস সাকিব, আমি আপনাকে স্টপ করে দিয়েছিলাম বিরতিতে যাওয়ার জন্য, আপনি কি কন্টিনিউ করবেন প্লিজ? আমি জাস্ট আরেকটা দিক মেনশন করতে চাই, সেটা হচ্ছে যে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের পরে কিন্তু যে সেটেলমেন্ট গুলো হয় সেগুলোর একটা ওয়াইডার র্যামিফিকেশন আছে পুরা মিডল ইস্টের উপরে, এবং লিবিয়া কোনো ব্যতিক্রম না। এবং লিবিয়ার সাথে কানেক্টেড যে আপনার ইস্টার্ন মেডিটেরিয়ান, যেটার কথা আমরা আগে উল্লেখ করেছিলাম, সেটা কিন্তু একটা সম্পৃক্ততা আছে ওই সময় যে লুজান ট্রিটি হয়েছিল সেটার সাথে, এবং টার্কিকে একটা হিউমিলিয়েটিং ট্রিটিতে বাধ্য করেছিল ওই সময়কার বিজয়ী শক্তিরা, এবং সেটার ফলেই কিন্তু টার্কি তার ন্যায্য যে অধিকার ইস্টার্ন মেডিটেরিয়ানে এক্সপ্লোরেশনের জন্য গ্যাস এবং আদার মিনারেলস, সেটাতে বাধাপ্রাপ্ত হচ্ছে। তো টার্কির যে লিবিয়ার সাথে একরকমের যোগাযোগ, সেটা একরকমের ডিকলোনিয়াল প্রসেসের পার্টও বটে কি, কারণ আমরা জানি যে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের পরে যে ভার্সাই ট্রিটির মধ্য দিয়ে জার্মানিকে একটা হিউমিলিয়েটিং সিচুয়েশনের দিকে ঠেলে দেওয়া হয়েছিল, এবং অনেকেই বলেন যে ভার্সাই ট্রিটিটাই হচ্ছে মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধের দিকে পুরো ইউরোপকে ঠেলে দিয়েছিল। ঠিক একই রকমের একরকমের হিউমিলিয়েশন, কিন্তু ন্যাশনাল হিউমিলিয়েশন, টার্কিও লুজান ট্রিটির মধ্য দিয়ে গিয়েছে, এবং সেটা থেকে বের হয়ে আসা একটা ডিকলোনিয়াল প্রসেস, এবং সেটার জন্য টার্কির যে ইন্টারভেনশন এখন লিবিয়াতে, এটা পলিটিক্যালি লেজিটিমেট, কারণ যে গভর্নমেন্ট টার্কির সাথে অ্যালাই তারা রিপ্রেজেন্টেড বাই দ্য পিপল, এবং ইন্টারন্যাশনালি লেজিটিমেট কারণ এটা রিকগনাইজড বাই ইউনাইটেড নেশনস, ইন্টারন্যাশনাল ল দিয়ে এটা, এবং হিস্টোরিক্যালি কানেক্টেড, যেটা আমি বললাম লুজান ট্রিটি এবং অটোমান যে ব্যাকগ্রাউন্ড সেটা, এবং ডেফিনেটলি ইকোনমিক্যালি নেসেসারি এবং ভায়াবল কতটুকু সেটা আমরা সামনে দেখতে পাবো আর কি। ঠিক আছে, থ্যাংক ইউ নাজমুস সাকিব ভাই, আমি জানি যে আপনাকে চলে যেতে হবে, সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর জয়নিং আস এন্ড ইনশাআল্লাহ উইল হ্যাভ ইউ more in the future. We are also joined by Tawfiq Qasimi, CEO of Muslim Welfare House. Tawfiq Qasimi, assalamu alaikum. Can you hear me? Walaikum salam wa rahmatullahi wa barakatuh. I can hear you, brother, yes? It's very good to have you on board. I know that you understand some Bangla as well, so I hope you understood a little bit. But today we are talking about Libya, legacy of occupation and resistance. All of us are aware that on the back of Arab Spring, some call it Arab Winter, the wave that we have seen, the force of people's movement that we witnessed resulted in in change of power in Libya, among others. But since then, Libya has been in turmoil with two different bodies competing for power. There's a government in Tripoli, which is at least notionally supported by the UN, and then there is another entity in eastern Libya which also put claims to be the government, and we have seen the different forces has aligned themselves. But one of the things that we would like to hear from you, Tawfiq, is that Libya has a rich and interesting history in the context of who the players are at the moment, notably that Italians took Libya in 1911 from Ottomans at the time. And one of the figure that rose in the aftermath of Italian occupation was Umar Mukhtar, also often known as Lion of the Desert. So looking at today's Libya, I want you to briefly tell us what role do you think that historical background is playing, if any, at this moment? Bismillahirrahmanirrahim. Thank you very much, Brother Talha, for this invitation. I think history does play quite a big role into all nations' life.
now and before. It's so important to put the current events in context. Without the historic facts, you can never reach the present. Our life is like a chain of events, and history it's so important. I just want to clarify one point before going into little bit of history about Libya. So currently the recognized government, recognized by UN and the international community, is the government who sits, which sits in Tripoli. The other one, Haftar power, which is called the Army of Libya, they're actually called Army of Libya, but they're just militia sponsored by foreign powers, but they have no legitimacy, they have no election, and they are self-appointed. General Haftar is a self-appointed, not recognized by the UN, not recognized by the Libyan people themselves. So coming back into your questions, so indeed Libya was occupied by the Italians after a big war that was against Turkey, and as you probably aware, the Ottoman Empire used to be present in Libya, and the only country that was not occupied actually by the Portuguese or the Spanish after the Crusades is actually Libya. North of Algeria, most of it, north of Tunisia, Morocco was occupied until the Ottoman Empire came and saved those people from people from Algeria, from Tunisia, went themselves into Sultan Salim I, and they asked to help. So they sent them Baba Arrouj and Khairuddin, I think in 1515. And Algeria deliberately joined the Ottoman Empire, after that Tunisia, after that Libya. So all this time from 1517, the Libya, or North Africa, I'll say, was part of the Ottoman Empire, and that was people's choice. It was not an occupation. And the Turks used to treat people very, very fairly until 1911, when the Italian or before that, when Italians start creating schools, some businesses in Libya, and they start claiming that the Turks are not really treating the Libyan people as they should. So there were it was a war, and unfortunately the Libyans with the Turks lost the war. But the Libyan, they were thinking at the beginning that they will be received as liberators. That was not the case. For over 20 years, it was a big revolution against the occupation of the Italians. The fascist government of Italia committed atrocities in Libya. You can't imagine burning villages and burning oases, and it's already very, desert country, until Omar al-Khattar from Sunusi movement. Sunusi movement is a very modern at a time movement that want to revolutionize Islam and bring it back into life by going back into the origin, the fundamental understanding of Islam, which was one of the most beautiful movement, like Maulana Maududi, like Hassan al-Banna. It was modern revolution that tried to bring people back into modern Islam, that understands civilization and live a life, but within Islamic context. So Umar Mukhtar was a leader of that movement at that time. Tawfiq, can I come to Umar Mukhtar in a moment? But one of the things I want to ask you, much of the area in which Umar Mukhtar's resistance was most fierce was eastern Libya. How do you see now that Haftar effectively put a base in eastern Libya, trying to challenge the government in Tripoli? Well, Haftar has no real base, not real population within the tribal. As you're probably aware, Libya is a very tribal country. And the Haftar tribe is in Barqa, which is the east of near Benghazi now, which is the east part of Libya, the same area
as Omar Mukhtar came from. But Haftar, without foreign help and support, he'll have no much to do, no much to say in Libya. Unfortunately, he's backed by some foreign countries. Now, Italy is not the first player in Libya. The first player is France. And France, unfortunately, backed, and Russia back, UAE and Egypt, they back very, very strongly Haftar by arming him, by paying for all his expenses, and they have committed atrocities. He's actually a war criminal, and this guy needs to go to La Haye. That's he will have no future. He wants to be another Gaddafi, unfortunately. So, but I'm going to stop you for a moment. I want to bring in my other guest, Mohammed Hussein. Mohammed, you've heard what Tawfiq has said, and one of the things I'd like you to go back on is the role of Turkey. We've heard earlier very briefly. So do you agree with what you have heard from Tawfiq in terms of what may be motivating different sides in the Libyan conflict? Exactly. And as Brother Tawfiq was kind of mentioning, recently we have these issues about colonialism and colonial powers. But there is a difference between those who say, when you say that Ottoman rule was it imposed or was it not imposed? So we have to look at the definition of colonialism and how colonialism was functioning. So you have 350 years of Ottoman rule versus how many years of Italian rule? So it started 30. in 1911. Exactly. So these 30 or 40 years of rule and what they achieved and what they did. So I found a very fascinating demographic in which it was shown that the population in 1911 and the population in 1951 was the same in Libya. So this is the kind of atrocities upon the population that foreign power actually imposed. They kill millions and hundreds and thousands of millions of people. And there was actually a population decline because of these policies of scorched earth policies, killing the native populations, decimating the resistance, etc., etc. And did we see this in the Ottoman rule? No, of course we did not. So in that sense, not only we can say that Ottoman rule was not a colonial period of history, but rather it was very much kind of accepted by the people. And even though they had a lot of political differences, sometimes you have these Janissaries come and establish their dynasties, but still at the end of the day, they all accepted the Ottoman rule, and they kind of even fought for it. It wasn't seen as Ottoman rule per se, was it? It was seen more as a Muslim rule, and all of them being Muslims, or largely being Muslims, exactly, felt that they were part of that government. But one of the questions that I want to ask you, which we earlier explored, but we didn't quite reach to the bottom. So we see that Turkey played, or continuing to play, an increasingly more assertive role in Libya. France, on the other hand, is leading the other side. And the point I wanted to understand from you earlier was, is that history, is it perceived perhaps by, France was on the side of the Allied forces who were the victors in First and Second World War. Turkey was on the other side. And is there a memory issue that is frightening or that is causing alarm that Turkey is gaining momentum and becoming stronger and therefore needs to be put on check? So it's actually, it's not that easy to put forward a claim like this, because once upon a time, like France was had good relations with the Ottomans. And we know that Ottomans had been fighting the Venetians since a very long time. So political issues, they change here and there. But if you look at the 19th century and how colonialism was actually established, you'll find the ideas of the civilizing mission of the West. And these so-called civilizing mission. Exactly, so-called civilization missions, because of which they actually came and took part in the scramble for Africa and took these places as an issue of prestige. So this short period, like even though it was just 100 to 200 years at most in various places, but it created a deep impact. So from the side of the West, they had this notion that it's West versus the rest. And on the side of the oppressed, you will see that it has left a very deep
kind of wound in terms of memory, in terms of oppression. And I think this is universal in a sense. So that short period of time, the violence, the kind of rule which actually killed millions of people, this has left a very deep impact. And I think the memory is so bitter that we still see this in politics, and we see this. Thank you. Tawfiq, coming back to you, Umar Mukhtar is famously known as Lion of the Desert. His resistance movement did not succeed militarily speaking. So what has made him, or what is his legacy today, or how is he perceived in Libya and indeed the greater North Africa region today? Well, he's still seen as a symbol of freedom, a man that fought strongly with all the power he has, or he had. A man that led out of nothing a big revolution against one of the most strongest power at his time. The legacy Omar Mukhtar left behind is so huge. When Omar Mukhtar was about to die, he led the revolution for 20 years, and he won hundreds of war, by the way, and with very, very small resources comparing to the Italian army at the time, because he was just a scholar leading many, what we call a zawiya, or a school, or schools. So he wasn't proper an army soldier or a general like the Libyan general. He was more kind of a leader, a school leader. So Omar Mukhtar, the day he died, in I think, well, he, by the way, he was in 2 days' time, in 16th of September, he was 19. He was captured on the 11th of September and he was executed on 16th. Yeah, 16. So when he was about to die, he said to the guy who was about to kill him, the guy said to him, you're going to die and we will all forget about you. He said, no, my legacy will stay forever. Everybody will remember me, and you will die and nobody will remember you. And that's exactly what happened. And funny enough, Brother Talha, you need to know that the Italian collected many Muslim scholars at the time who made a fatwa that Omar Mukhtar was murtad, and they gave them a fatwa that the Italians should have killed him long time ago, and he's a Khariji. So those scholars, the history does not talk about them. Nobody knows about their names, but Omar Mukhtar legacy is still alive. I need to mention something very, very important. When they had him up, they took him in an airplane at the time, and he was 73 years old man, very old man, and very fragile. And actually, he was wounded at the war. So they took him into airplane and threw him away. They threw him away from the airplane. 73 years old man. That is what is called civilization. Italian governments and the French government and those colonial power going to civilize the third world country. This is how they were civilized. I mean, it's worth mentioning that Muhammad Asad, great Muslim scholar, did write in his autobiography about his encounter with Umar Mukhtar. And he speaks very fondly about his courage and brevity. He went there to persuade him to leave Libya because it was evident that Umar Mukhtar was not going to succeed militarily. But yes, I'm mindful of the time, but one of the things I very briefly want to hear from you is that when you are from that region, how does Umar Mukhtar feature in public psych today? I mean, is he still ever present? Tawfiq? Yeah, well, it's still a symbol till today. There is a movie, very famous movie. It was played, I think, in '81 or produced, and the major actor was Anthony Quinn, an Italian actor, very famous actually. And the movie, people still love that movie. And I remember when I was growing, and then we played this movie in the college I was in. The people was crying so much because of this huge man, this huge guy that out of nothing resisted one of the most powerful countries in his time. And it is still today a symbol. And I can give you an example, small example. When Gaddafi fell,
the Libyans have decided to change the flag, the Italian flag, Omar al-Mukhtar's flag, just to see how important. If you go to Algeria or Morocco or Tunisia until now, people still call the children al-Mukhtar. You will find not Omar, not Mukhtar, but Omar al-Mukhtar. It's well known, and then you give other names. It's Thank well you. known. Thank you. Mohammed Hussein, we are near the end of our time. Very briefly, what do you think is going to happen? I mean, what do you see the future holds for Libya? So, as we were speaking earlier in the session, the situation seems that there is a lot of fragmentation, there is a lot of rivalry. You have great powers coming and playing their role. You have different regional interests playing in Libya. You have kind of a fight for the resources of Libya. But the fact that today we had a program about Omar al-Mukhtar, and I think the memory of his deeds and what he has done, his heroism, his aestheticism, his kind of, asceticism, his kind of noble spirit. So this gives us a lot of hope that people of this region can learn from history. They can fight against oppressors and colonizers, and they can make a future for themselves. Thank you. I think that's a very important, appropriate moment to stop. That's all we have time for. সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন দি কনভারসেশন। আজকে আমরা লিবিয়া নিয়ে আলোচনা করেছি, লিবিয়ার হিস্ট্রি, দেয়ার স্ট্রাগল অ্যান্ড লিবিয়ার বর্তমান সিচুয়েশন। আমরা সময় পেলে হয়তো আরও ডিটেল আলোচনা করতে পারতাম। তো ইন ব্রিফ যেটা হচ্ছে যে বর্তমানে আমরা লিবিয়ার যে সিচুয়েশনটি দেখতে পাচ্ছি সেটা অনেকটা ফ্র্যাগমেন্টেড অ্যান্ড হিস্ট্রি ইন মেনি ওয়েজ ইজ রিপিটিং ইটসেলফ। আমাদের প্রত্যাশা থাকবে যে লিবিয়ান জনগণের সমর্থিত, লিবিয়ান জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে লিবিয়াতে একটি সরকার গঠিত হবে যেটি লিবিয়ার ইন্টারেস্টে লিবিয়ান জাতিকে এগিয়ে নিয়ে যাবে। আমাদের প্রোগ্রাম আপনারা যে যেখান থেকে বসে দেখেছেন, দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে মাই গেস্ট তৌফিক অ্যান্ড মোহাম্মদ হুসেইন, যারা আমাদের সঙ্গে বিভিন্ন জায়গা লন্ডন এবং ইস্তাম্বুল থেকে যোগ দিয়েছে, তাদেরকে ধন্যবাদ জানিয়ে এবং আগামী সপ্তাহে আমাদের প্রোগ্রাম আবারও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।